পরের দিন সকালে মায়ের ডাকে ঘুম ভাঙল। বাবা আজকে অফিসে যেতে না বলে কথাকে কলেজে ভর্তি করিয়ে দিতে বলল। আমি বাবার কথায় না করতে পারি না, তাই অনিচ্ছা সত্ত্বেও ডিস্টার্বকে নিয়ে বাইকে করে রওনা দিলাম। কলেজের গেটে বাইক দাঁড় করানোর সাথে সাথেই যা দেখলাম তা দেখার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। এখন আমি কি করব কিচ্ছু ভেবে পাচ্ছি না। সাথী কেমন করে যেন আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। কথাকে কলেজে ভর্তি করিয়ে দিয়ে যখনই কলেজের গেট দিয়ে পার হচ্ছি তখনই দেখি কলেজের পাশে রেল লাইনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মিনিট 10 পর ট্রেন আসবে, বুঝতে পারছি না কি করব। বাইক নিয়ে একটু কাছে যেতেই বুকটা কেঁপে উঠল। সাথী রেল লাইনের মাঝখানে দাঁড়িয়ে আছে, ট্রেন আসার শব্দ হচ্ছে। মিনিট 5 মাঝে ট্রেন আসবে। এদিকে সাথীকে ডাকছি, সাথী চোখ বন্ধ করে আছে। এদিকে বাইক রেল লাইনের সাইডে পাথরের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। বাইক পড়ে আমার উপরে। আমি খুব চেষ্টা করছি আমার উপর থেকে বাইকটাকে সরাতে, কিন্তু পারছি না। এদিকে দেখা যাচ্ছে ট্রেন প্রায় কাছে এসে পড়েছে। বুকের হার্টবিট বেড়ে যাচ্ছে। সাথীকে গলা চেঁচিয়ে রাখছি, তারপরও সাথী শুনছে না। না, এ দৃশ্য আমি সহ্য করতে পারবো না। মনে মনে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছি। চোখ দিয়ে নীরবে অশ্রু ঝরছে, হাঁটু কেটে রক্ত বেরোচ্ছে, বুক ফেটে যাচ্ছে। পাগলের মতো আল্লাহকে ডাকছি আর বাইক সরাতে চেষ্টা করছি। মনে মনে বলছি, হে আল্লাহ, আমাকে শক্তি দাও বাইক সরানোর। আমার হৃদয়টা রেল লাইনের মাঝে। হে পরম করুণাময়, রহম করো তোমার বান্দাকে। আর বাইক সরানোর চেষ্টা করছি আমি। এদিকে আল্লাহর নাম নিয়ে বাইকে ধাক্কা দিতেই বাইক সরে যায়। এদিকে ট্রেন প্রায় কাছে এসে পড়েছে। দৌড়ে গিয়ে সাথীকে রাস্তা থেকে সরিয়ে বুকের মধ্যে জড়িয়ে নিলাম। সাথী কাঁদছে, এদিকে হাঁটু কেটে রক্ত বেরোচ্ছে। সাথী কান্না করে আমার শার্টটাকে ভিজিয়ে দিচ্ছে। এদিকে সাথীকে বুক থেকে ছাড়িয়ে কষে একটা থাপ্পড় দিয়ে বললাম, এই পাগলি, কেন এমনটা পাগলামি করছো? জানো না তোমাকে ছাড়া আমি নিজেকে ভাবতে পারি না। কেন মরতে যাচ্ছিলে তুমি? তাহলে আমার মাথা ছুঁয়ে কসম করো, ওকে তুমি ডিভোর্স দিবে। যদি ডিভোর্স না দাও তাহলে আমার মরা মুখ দেখবে। আমি তো সেই কবেই মারা গিয়েছি তখনই, যখন শুনেছি আমার ভালোবাসার মানুষ অন্য মেয়েকে বিয়ে করেছে। চোখ দিয়ে আশ্বাস শ্রাবণ ঝর্ণাধারা নেমেছিল। বিরহের অনলে প্রতিনিয়ত পুড়েছি আমি। আমার দেহটা ছাড়া আত্মাটা সেই কবেই মারা গেছে। জানো, আজ যখন তোমার বাইকের পেছনে ওই মেয়েটাকে দেখলাম, কলিজাটা ফেটে যাচ্ছিল আমার। মনে হচ্ছে দম বন্ধ হয়ে মারা যাব। আমি তোমার পাশে অন্য কাউকে সহ্য করতে পারি না। কি করব? তোমাকে একজন জড়িয়ে ধরে থাকবে, আর আমি কিভাবে দেখব? তাই ট্রেনের নিচে পড়ে তুমিই না এই জীবন নিঃশেষ করতে চেয়েছিলাম। কেন বাঁচালে আমাকে? আমি যে দিলে দিলে শেষ হয়ে যাচ্ছি। বলতে পারো, কেন এতটা ভালোবাসার পরও তুমি আমার নও? কেন আজ তোমার বুকে অন্যজনের ঠাঁই? যে স্বপ্নগুলো তোমায় নিয়ে দেখতাম, সে স্বপ্নগুলো অন্য কেউ দেখে। প্লিজ তুমি আমাকে গলা টিপে হত্যা করো, নয়তোবা তোমার পায়ের নিচে আমাকে একটু জায়গা দাও। জানো রাজ, তুমি বিয়ে করার পর একটা রাতও আমি ঘুমাতে পারি না। প্রতি রাতে কেঁদে কেঁদে বালিশ ভিজিয়েছি। তোমার বুকে একটু জায়গা দেবে? একটু জড়িয়ে নাও না প্লিজ। নাও না, নাও না প্লিজ। সাথীর মুখে এমন কথা শুনে বুকের বাপাসটা চিনচিন করে ব্যথা করছে। চোখ দিয়ে টুপ টুপ করে গাল বেয়ে পানি গড়িয়ে পড়ছে। কিচ্ছু ভাবতে পারছি না। খুব ইচ্ছে করছে সাথীকে জড়িয়ে ধরে বলি, সাথী, খুব ভালোবাসি তোমায়, নিজের থেকেও বেশি ভালোবাসি তোমায়। মনে হচ্ছে কথাটা বললে বুকের ব্যথাটা একটু হয়তো কমবে। তাই সাথীকে হ্যাঁচকা টান দিয়ে শক্ত করে বুকের মাঝে জড়িয়ে নিলাম। কপালে একটা চুমু দিয়ে বললাম, বড্ড ভালোবাসি, খুব বেশি ভালোবাসি তোমায়, হয়তো নিজের জীবনের চেয়েও বেশি। পাগলিটা কেঁদে কেঁদে শার্ট ভিজিয়ে ফেলেছে। পাগলিটা আরো শক্ত করে জড়িয়ে ধরে আছে আমায়। এদিকে সাথীকে বললাম, সাথী ডিভোর্সের কথা শুনে আবারও জড়িয়ে ধরে কপালে চুমু এঁকে দিয়ে চলে গেল। এদিকে ফোনের দিকে তাকিয়ে দেখি 2টো বেঁচে গেছে। তার মানে 30 মিনিট আগে কলেজ ছুটি হয়ে গেছে। তাড়াতাড়ি বাইক স্টার্ট দিয়ে কলেজের সামনে যেতেই অবাক হয়ে গেলাম। অনেকগুলো মেয়ে জমা হয়ে আছে। কাছে গিয়ে দেখি কথা ছোট বাচ্চার মতো কাঁদছে। কয়েকটি মেয়ে তাকে বোঝাচ্ছে। আমি কাছে যেতেই দৌড়ে এসে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি আর কলেজে আসবো না। তুমি আমায় ভালোবাসো না। কখন কলেজ ছুটি হয়েছে, ছেলেরা কিরকম ভাবে আমার দিকে তাকিয়ে। আমার ভয় লাগে না? সবাইকে বলে দিছি, আমার দিকে তাকালে চোখ তুলে ফেলবে আমার বর। ঠিক বলেছি তো? ভাইয়া, সবাই হাসছে মুখ ধরে। পাশ থেকে একটা মেয়ে এসে বলে ফেলল,
পৃথিবীতে খুব কম ছেলেই আপনার স্ত্রীর মতো বউ পায়। একটা মেয়ে যে স্বামীকে এত ভালোবাসতে পারে, সারাটা দিন ক্লাসের মাঝে আপনার কথাই বলেছে। আপনি নিতে আসতে দেরি করেছেন বলে ছোট ছোট বাচ্চা মেয়ের মতো কাঁদতেছে, হাসিও পাচ্ছে, আবার কান্নাও আসছে। এখনকার যুগে এমন মেয়েও পাওয়া যায়। এদিকে কথাকে বাইকে ওঠাতে শক্ত করে জড়িয়ে ধরল। মনে হচ্ছে খুব ভয় পাচ্ছে। কথাকে বাসায় নিয়ে আসার পর মাকে কান্না করে সবটা বলে ফেলল। রাগে আমার শরীর ঘ্যান ঘ্যান করছে। দুপুরে খেয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেলাম। রাত 9টার সময় ফোন করে দেখি বাবা 5 বার ফোন দিয়েছে। অন্যদিকে কথার নাম্বার থেকে 100+ ফোন এসেছে। তাড়াহুড়ো করে বাসায় গিয়ে দেখি বাবা দরজায় দাঁড়িয়ে আছে। বাবার সামনে যেতেই বাবা বলল, কিছু না বলে রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর দেখি কথা আমাকে ডাকছে। এই, ডাকছো কেন? কি হয়েছে? তুমি খাবে না? বাবা খুব বকা দিয়েছে তাই না? এই নাও, হাঁ করো, আমি খাইয়ে দিই। কথাটা বলেই মুখের কাছে খাবার তুলে দিতেই একটা থাপ্পড় দিয়ে বসলাম। খাবারের প্লেটটা ফ্লোরে ফেলে দিলাম। তুই কি চাস? আমার জীবনটাকে তো নরক বানিয়ে দিয়েছিস। আমার বুক থেকে আবার ভালোবাসার মানুষটাকে সরিয়েছিস। এখন আমার বাবার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে আমার সমস্ত সম্পদ তোর করার প্ল্যান করছিস। আমি তোকে এই মাসে ডিভোর্স দেব। একদমে কথাটাকে বলে নিলাম। কথার ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে। তোমার সাথে খাবো বলে খাইনি, ক্ষমা করে দিও। এতিম তো, এতিমখানে বড় হয়েছি, তাই বাবা মার আদর পাইনি। তোমার বাবা মাকে নিজের বাবা মা করে নিয়েছিলাম, শুধু ভালোবাসা চেয়েছিলাম। এতিম হয়ে জন্ম নিলেও সম্পদের প্রতি কোনো মোহ নেই। কথার দিকে চেয়ে দেখি কথা কাঁদছে, চোখগুলি লাল হয়ে গেছে। ন্যাকা কান্না দেখে শরীরটা রাগে ফেটে যাচ্ছে। দু নয়নে তাকে দেখতে ইচ্ছে করছে না। এই এতিম মেয়েটার জন্যই আজ আমার সাথে মরতে বসেছিল। এই, তুই এখানে কাঁদবি? প্লিজ, তোর এই অলক্ষণের চেহারা নিয়ে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা প্লিজ। কথাটা বলেই আমি শুয়ে পড়লাম। এদিকে কথা সুন্দর করে অজু করে শ্বশুরের দেওয়া কোরআনটাকে পড়ে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করলো কেঁদে কেঁদে। নামাজ শেষ করে আজও মোনাজাত ধরে আল্লাহর কাছে অনেকক্ষণ কাঁদল। মোনাজাত শেষ করে রুমে গিয়ে শুয়ে পড়ল। এদিকে ফজরের নামাজের আজান শুনে ঘুম ভাঙতে অবাক হলাম। কথা মেয়েটাকে রাতে এত বকা দেওয়ার পরও জড়িয়ে ধরে শুয়ে আছে। মন চাচ্ছে ধাক্কা মেরে ফেলে দিই। এই, কি হয়েছে? ওঠো। আর একটু ঘুমাই। এই বলেই আরো শক্ত করে জড়িয়ে ধরল। এখন ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। জোরে ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিলাম। আ করে চিল্লানি দিয়ে উঠল। আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে এসে দেখি কথা খুঁড়িয়ে খুঁড়িয়ে আসছে। মা, রাতে ঘুম থেকে উঠে পা জোরে ব্যথা পাচ্ছি। কথাটা বলে করুণভাবে আমার দিকে তাকালো। নিজেকে অপরাধী মনে হচ্ছে। পরের দিন বাবা আমাকে আর কথাকে হানিমুনে পাঠিয়ে দিল। আমি সাথীকে বলে সবকিছু রেডি করে এসেছি। আমাদের সাথে সাথীও কক্সবাজার যাবে। সবাই জানবে আমি হানিমুন করতে যাচ্ছি কথার সাথে। কিন্তু না, আমি হানিমুন করব সাথীর সাথে। সাথীকে এসব বলে ফোন রাখতেই পিছন থেকে তাকাতে দেখি কথা সিলিং ফ্যানের সাথে ঝুলছে। আমি ছোট বলে, এতিম বলে কারো ভালোবাসা পাবো না? বিয়ের পর সকল নারী তার স্বামীর অধিকার চায়, আর আপনি বিয়ের পর একটি রাত আপনার বুকে পর্যন্ত ঘুমোতে দেননি। কতটা স্বপ্ন দেখেছিলাম তোমায় নিয়ে, কিন্তু তুমি আমায় রেখে অন্য মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করতে চাচ্ছ। প্লিজ, বোঝার চেষ্টা করো। এখন এসব বলার সময় নয়। চলো, দেরি হয়ে যাচ্ছে। গাড়ি মিস করবো আবার। কথা আর কিচ্ছু বলল না। এদিকে কথার এসব কাণ্ড কারখানা সব সাথীকে বললাম। সাথী বলল কোনো চিন্তা না করতে। আমাদের সাথে একই গাড়িতে সাথী গেল কক্সবাজার। রাতের বেলা রুমে শুয়ে আছি, হঠাৎ সাথীর ফোন। ফোন ধরতেই বলল পাশে রুমে এসো। এদিকে পাশে রুমে যেতেই সাথী 7-আপের সাথে কি যেন মিশিয়ে দিয়ে খেতে বলল। আমি কিছু না মনে করে খেয়ে নিলাম। সাথীকে আমার খুব কাছে পেতে ইচ্ছে করছে। নিজের অজান্তে সাথীকে জড়িয়ে ধরে ফেললাম। সাথীও আমার সাথে রেসপন্স করল। আমি আস্তে আস্তে সাথীর লিপের সাথে আমার লিপ জোড়াকে মেলানোর আগেই সাথীর ফোনটা ক্রিং ক্রিং করে বাজতে লাগলো। ফোনটা ধরেই সাথী উঠে ওয়াশরুমে চলে গেল। এদিকে কিছুক্ষণ পর এসে বলল, বাবু, আমি অসুস্থ, কাল যা মন চায় তাই করো। এই বলে আমাদের রুমে দিয়ে গেল। কথাকে বলল সে আমাদের কলেজ ফ্রেন্ড। কথা কখনো সাথীকে দেখেনি। এদিকে রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। এখন আমার শরীর আর চোখ দিয়ে উত্তাপ বেরোচ্ছে।
কথা আজকে সুন্দর করে সেজেছে, নীল শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ, সাথে নীল রঙের চুড়িতে কি অপরূপটাই লাগছে। কথার চোখে কাজল দেওয়াতে আরও মায়াবী লাগছে। কথা এসে খাটে বসতেই টান দিয়ে বুকের মাঝে জড়িয়ে নিলাম। ঘটনার আকস্মিক ব্যবহারে কথা কিছুটা বিব্রত হলো। আপনাকে একটা কথা বলবো। হুম, বলো কি বলবে? আপনার কাছে একটা জিনিস চাইবো, দেবেন তো আমাকে? আচ্ছা বলো না, দেওয়ার মতো হলে দেব। টাকা লাগবে কি? না, আমার টাকা চাই না, আমার তো তোমাকে চাই। কি বলবে? না কিছু না, শোনো, তুমি কি আমাকে একটা কিউট মেয়ের মা বানাবে, যার নাম হবে তোমার নাম অনুসারে রাইসা? লজ্জা ভরা মুখে কথাটা বলে মাথা নিচু করে ফেলল। ইস, বাবুর মা হবার কথা বলে কিরকম লজ্জা পেয়েছে দেখো। লজ্জা পাবই তো। আমি কথার কানের কাছে মুখটাকে নিয়ে গিয়ে বললাম, কাছে এসো, তোমাকে রাইসার মা বানাচ্ছি। দুষ্টুমির ছলে কথাটাকে বললাম। কথা ছোট বাচ্চার মতো আমার বুকের মধ্যে মুখ লোকালো। আমি কথার কপালে একটা চুমু দিয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। পিচ্চিটা তার ঠোঁট জোড়া আমার ঠোঁটের সাথে মিলিয়ে দিল। এরপর নারী পুরুষের সবচেয়ে ঘনিষ্ঠ কিছু মুহূর্ত পার করলাম। তারপর বুকের মাঝখানে জড়িয়ে নিয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি কথার কাপড় চোপড়ের কিচ্ছু ঠিক নেই। আমার শরীরের বিভিন্ন জায়গায় লিপস্টিকের দাগ। পিচ্চিটা এখনো শক্ত করে জড়িয়ে ধরে আছে আমায়। রাতের কথা মনে হতেই লাফ দিয়ে উঠলাম। এ কি করলাম আমি? আমি তো কথাকে ডিভোর্স দেব, তবে কেনই বা তার সতীত্ব হরণ করলাম? মাথা কাজ করছে না। কথাকে আজ খুব খুশি লাগছে। বিয়ের পর কখনোই এতটা খুশি দেখিনি ওকে। সকাল সকাল ফোন দিয়ে সাথীকে সবকিছু বললাম। সাথী আবার কথা শুনে তেলে বেগুনে ফুলে উঠল। সাথীকে বললাম, সবকিছু তোমার জন্য হয়েছে। তুমি যদি গত রাতে সে মেডিসিনটা না খাওয়াতে, তাহলে এমনটি হতো না। আচ্ছা বাদ দাও, কোনো চিন্তা করো না। কাল তোমাকে একটা পিল দিব, সেটা খাইয়ে দিও, তাহলে আর কোনো চিন্তা করতে হবে না। সাথীর কথা শুনে বেশ অবাক হলাম, কিন্তু সাথীকে ভালোবাসি, কথাও দিয়েছি সাথীকে বিয়ে করব। তাই আর কোনো কিছু চিন্তা না করে রাজি হয়ে গেলাম। পরের দিন রাতে পিল নিয়ে বললাম, কথা পিলটা খেয়ে নাও তো। কিসের বিল এটা? আমি তো সুস্থ, আপনি কিসের বিল খেতে বলছেন আমাকে? তোমাকে মিথ্যে বলে লাভ নেই, ক্ষমা করে দিও। সেদিন রাতে তোমার সাথে যা হয়েছে তা নিছক একটি দুর্ঘটনা মাত্র। আমি জানি তুমি যা হারিয়েছ তা পৃথিবীর বিনিময়ে আমি তোমাকে ফেরত দিতে পারবো না। আমি ডিভোর্স পেপার রেডি করে রেখেছি, তাই আমি চাই না আমার সন্তান তুমি গর্ভে ধারণ করো। চিন্তা করো না, ডিভোর্সের সাথে তোমাকে 20 লাখ টাকার একটা চেক দিয়ে দিচ্ছি, সময় করে ব্যাংক থেকে তুলে নেবে। এদিকে আমার কথাটা শুনে কথা আমার দুপা জাপটে ধরে বলতে লাগলো, প্লিজ, আপনি আমার গর্ভের সন্তান নষ্ট করতে বলবেন না। আপনার যা মন চায় আপনি আরো বিয়ে করেন, আমি কখনো কোনো দিন স্বামীর অধিকার চাইব না। আপনার বাড়িতে তো 2টা কাজের মেয়ে রাখছেন, আমাকে নিয়ে না হয় 3টা হবে। প্লিজ, আমার সন্তানকে নষ্ট করে দিতে বলবেন না প্লিজ। আমি সারা জীবন আপনাদের বাসায় কাজের মেয়ে হয়েই থাকবো, কোনো পারিশ্রমিক দিতে হবে না, শুধু আমাকে ডিভোর্স দিয়েন না। আমার বাচ্চাটা যেন বলতে পারে আপনি তার বাবা। আমি চাই না আমার মতো আমার অনাগত সন্তানটা পিতৃহীন পরিচয় বড় হোক। প্লিজ, একটা এতিমকে এভাবে ফিরিয়ে দেবেন না। আপনার পায়ের নিচে একটু জায়গা দেন, নয়তো গলা টিপে মেরে ফেলেন। এই কি করছো? পা ছাড়ো। আমি পারবো না, আমার জীবনের সাথী ছাড়া কেউ নেই। এখন পিলটা খেয়ে নেবে। যদি না খাও মনে করব তুমি আমার বুকে পা রেখে তুমি গর্ভধারণ করবে। এখন তোমার ইচ্ছে। প্লিজ এমন কসম দিও না, আমার কাছে যে তোমার স্থান সবার উপরে। পারবো না আমি তোমার বুকে পা রেখে সন্তানকে নিজের মাঝে বড় করতে। ক্ষমা করে দিও কথা, এছাড়া যে আমার আর কোনো উপায় ছিল না। এই নাও পিল, আর এই নাও পানি, খেয়ে নিও। আচ্ছা দাও। এই বলেই জন্ম নিয়ন্ত্রণ পিলটা হাতের মধ্যে নিয়ে নিল। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে, করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে মনে ভাবছে হয়তো আমি বলবো পিল খেতে হবে না কথা, কিন্তু না, আমি কোনো কথা বললাম না। কথা আমার দিকে তাকিয়ে থেকে বিষ যেমন করে মানুষ মুখে নেয় ঠিক তেমন করেই মুখে নিল। গ্লাস থেকে একটি পানি মুখে নিল। নিজের অজান্তেই মনে হচ্ছে খুব বড় কোনো পাপ করে ফেললাম। এদিকে বাবা ফোন করলো যে বাবা অসুস্থ, তাই বাড়ি ফিরে যেতে হবে।
মনে মনে স্থির করে নিলাম বাড়িতে ফিরে ডিভোর্স পেপারের জন্য আবেদন করব। কথাকে নিয়ে বাসায় ফিরলাম। এদিকে সাথী বলল, কথাকে আমাদের দুজনের মাঝ থেকে সরিয়ে ফেলবে। আমি অনেক বোঝানোর পর কথা বলল, সেদিন কক্সবাজার মেয়েটা যা বলেছে সব শুনেছি। আর সবচেয়ে বড় কথা হলো, মেয়েটাকে তোমার বাবা অনেক স্নেহ করে। আমি তোমাদের বাড়ি রহিমের কাছে খবর পেয়েছি যে তোমার বাবা নাকি তোমার সম্পত্তি কথার নামে লিখে দিবে। তাই আমাদের ভবিষ্যতের জন্য কথাকে আমাদের পথ থেকে সরিয়ে দিবে। আমি তোমাকে না বলে প্রফেশনাল কিলারের সাথে কন্ট্যাক্ট করেছি। না, এ হতে পারে না। আমাদের ভালোবাসার জন্য একটা নিষ্পাপ জীবনকে হত্যা করব। বাবু দেখো, আমি চাই না, কিন্তু তোমার বাবা কখনো কথা বেঁচে থাকতে আমাকে মেনে নেবে না। আর তোমাকে না পেলে আমি বাঁচবো না, সত্যি মরে যাব। তুমি আমার নিঃশ্বাস, তুমি আমার প্রাণ। জানো, তুমি কথাকে বিয়ে করার পর একটি রাতও শান্তিতে ঘুমাতে পারিনি। এতটা ভালোবাসার পরও কেন আল্লাহ তোমার আর আমার মাঝে এত বড় দেয়াল তুলে দিল? প্লিজ তুমি আমাকে খুন করে ফেলো, নয়তো আমাকে তোমার বুকে টেনে নাও। তোমার বুকটাই যে আমার শেষ ঠিকানা। তোমার বুকে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। প্লিজ কান্না করো না। আমি সব কিছু সইতে পারি, কিন্তু তোমার কান্না সহ্য করতে পারি না। তোমাকে যে বড্ড ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসার জন্য একটা নিষ্পাপ জীবনকে কেমন করে সরিয়ে ফেলি? আল্লাহ কি ক্ষমা করবে আমাদেরকে? জানি এটা অন্যায়, কিন্তু এছাড়া আমাদের কোনো উপায় নেই। প্লিজ কিল মি, আমাকে গলা চিপে মেরে ফেলো। তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। জানো রাজ, মেয়েরা সব ভাগ দিতে পারে, তবে একটা ভাগ ছাড়া, তা হলো তার ভালোবাসার ভাগ। আমার সহ্য হয় না কথাকে। যে বুকে আমার থাকার কথা সে বুকে সে মেয়েটা থাকে। যে স্বপ্ন তোমাকে নিয়ে দেখেছি সে স্বপ্ন পূরণ করছে মেয়েটা। আমাকে তুমি হত্যা করতে পারবে না, পারবে না তোমার সেই স্ত্রীকে কথাকেও হত্যা করতে। কিন্তু তোমাকে আমায় হত্যা করতে হবে না। তুমিই না আমি এ জীবন দিয়ে কি করব? কথাটা বলে কাঁদতে কাঁদতে ব্লেড দিয়ে হাতে প্যাঁচ দিলাম। হাত থেকে ফেরকি দিয়ে রক্ত বেরোতে লাগলো। সাথীর চোখ দিয়ে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়তে লাগলো। সাথীর রক্ত দেখে নিচের কলিজাটা ফেটে যাচ্ছে। ঠাস করে চর বসিয়ে দিলাম সাথীর গালে। আবার থাপ্পড় খেয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। শক্ত করে জড়িয়ে ধরলাম সাথীকে। সাথীকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলাম, কেন এভাবে পাগলামো করছো? তোমাকে ছাড়াবে কিভাবে বাঁচবো? কথাকে তাহলে খুব শীঘ্রই আমাদের মাঝ থেকে সরিয়ে আমার ময়না পাখিটাকে আপন করে নেব। সাথী আমাকে ছেড়ে দিয়ে তার কপালে আমি একটা ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। সাথীকে বাসায় ড্রপ করে বাসায় আসতেই দেখি কথা খাবার নিয়ে বসে আছে। রাত প্রায় 10টা। আমি কিছু না বলে শুয়ে পড়লাম। আপনি খাবেন না? কিছু খেয়েছেন? মন খারাপ আপনার? হ্যাঁ, বাইরে থেকে খেয়ে এসেছি। আর হ্যাঁ, মন খারাপ আমার। আর তার কারণ হচ্ছিস তুই। পিচ্চিটার দিকে তাকিয়ে দেখি কাঁদবে কাঁদবে ভাব। কম্বলটাকে টান দিয়ে শুয়ে পড়লাম। মাঝ রাতে ঘুম ভাঙতেই দেখি কেউ একজন শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে আমায়। চোখ খুলেই দেখি পিচ্চিটা আমার বুকে। চাঁদের আলো পিচ্চিটার মুখে এসে পড়ছে। চুলগুলোর রং পাল্টেছে। হঠাৎ নিচের দিকে তাকাতেই চোখ কপালে উঠল। পিচ্চিটার শাড়ি খুলে নিচে ফেলে দিয়েছে। আমি জানি কথা শাড়ি পরে ঘুমোতে পারে না, কিন্তু 3 পিস পরে তো ঘুমাই। তাহলে আজ বোধহয় ইচ্ছে করে এমনটা করেছে। আজ পিচ্চিটাকে ভীষণ সুন্দর লাগছে। মাথার চুলগুলো কপাল পেরিয়ে মুখে এসে পড়ছে। মন চাচ্ছে ফু দিয়ে চুলগুলোকে কপাল থেকে সরিয়ে আলতো করে কথার কপালে একটা ভালোবাসার পরম স্পর্শ এঁকে দিই। কি আমার গায়ে লিপস্টিকের দাগ? মনে মনে ভাবছি, আজ মনে হয় পুরুষ ধর্ষণ করেছে। আবার বুকে লিপস্টিকের দাগ দেখে বিস্মিত হলাম। কথার ঠোঁটের দিকে তাকিয়ে দেখি ঠোঁটে এক বিন্দু লিপস্টিক নেই। মনে মনে ভাবছি পিচ্চিটা কি সর্বনাশ করেছে। তবে আজ কেন পিচ্চিটাকে এত সুন্দর লাগছে? মন চাচ্ছে সারা জীবনের জন্য আপন করে নিই। হয়তো কথা সৃষ্টি হয়েছে আমার জন্য, কিন্তু না, আমার বুকে সাথী ছাড়া কারোর জায়গা নেই। আমার মন প্রাণ জুড়ে শুধু সাথী আর সাথী। তাই কথাকে কয়েকবার ডাক দিলাম, কিন্তু সে উঠল না। তাই জোরে ধাক্কা দিতে চোখ কচলিয়ে কচলিয়ে সে উঠল। কি ব্যাপার, আবার কে লিপস্টিকের দাগ কেন? আর তুমি আবার বিছানায় কেন শুয়েছ? আমার না খুব ভয় করছিল, আর রাতে আমি কিছুই করিনি, সব আপনি করছেন। আমি তো আপনার সাইডে ঘুমিয়েছিলাম, আপনি জোর করে বুকে টেনে নিয়েছেন। আপনাকে মনে করেছিলাম এমনি অনেক ভালো, কিন্তু ঘুমের ঘরে আপনি যে এত ডেভিল! না, ডেভিল না, শুধু ডেভিলের বস। আর লিপ কিস করেছেন, ঘাড়ে কিস করেছেন, বুকে কিস। এই চুপ, অসভ্য মেয়ে।
আর কিছুক্ষণ পর বলবে আমার নাভিতে আরো কত জায়গায় করেছি। থাক, বলতে হবে না। আপনি ঘুমাননি তাহলে? সব জেগে থেকে ইচ্ছা করেই করেছেন? এই পিচি, চুপ করবে? মিথ্যে বলতে লজ্জা করছে না? তোমার শাড়ি কে খুলেছে? শাড়ি কেন খাটের নিচে ফেলে রেখেছ? শাড়ি পরতে পারো না, আবার এসেছো বিয়ে করতে। আমি না হয় শাড়ি পরতে পারি না, নিজে তো লুঙ্গিটাও পরতে পারো না, আবার অন্যকে শাড়ি পরার কথা বলে। পিচ্চিটার কথা শুনে নিজের দিকে তাকাতেই চোখ বন্ধ করে ফেললাম। চাদরটাকে গায়ে জড়িয়ে কষে একটা থাপ্পড় দিলাম কথাকে। থাপ্পড়টা খেয়ে মাটিতে পড়ে গেল কথা। আমার রাগ চরমে উঠে গেছে। রাগের মাথায় বলতে লাগলাম, তুই মরতে পারিস না? আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছিস। জন্ম নিয়েই তো বাবা মাকে খেয়েছিস, এখন আমাকেও খাবি নাকি? আর তোকে না বলেছি তোকে আমি ডিভোর্স দেব? তারপরও কেন আমার বিছানায় আসিস? আর একদিন যদি আমার বিছানায় আসিস, তাহলে প্রয়োজনে তোকে আমি খুন করে জেলে যাব।